আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, এখন আমার রাস্তাটা একটু উঁচা, এই উঁচা জায়গায় আমাকে চ্যালেঞ্জ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, আমাকে একটু জোরে চালিয়ে এই জায়গাটা নিতে হবে। পরিস্থিতির কারণে যতটুকু চ্যালেঞ্জ আসে ওইটুকু আসলে প্রাকৃতিক কারণেই আসে এবং সেই চ্যালেঞ্জটুকু নিতেই হয়। আমার দেশে শিশুতোষ চলচ্চিত্র বললে তো মাথায় একটা সিনেমা আসে, যেটা আমার কাছে আসে, দীপু নাম্বার 2। আমার যতটুকু ধারণা 1996 সালে সেটা রিলিজ হয়েছিল, আজ থেকে 30 বছর আগে। হ্যাঁ, এর বাইরে হয়তোবা কিছু কয়েক বছর আগে অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন একটা ছিল, বাট পুরোটা কিন্তু শিশুতোষ না, ওটা বড় ছোট সবাই মিলে। ওইটার ব্যাপারে আমি কমেন্ট করতে পারবো না। আচ্ছা হ্যাঁ, না এখন আমার প্রশ্ন হচ্ছে যে শিশুতোষ চলচ্চিত্রের ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা বা প্রডিউসার যারা আছে তাদের অনীহাটা কেন? অনীহা বলবো না, দেখেন যে কোনো একজন প্রডিউসার বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে কাজটা করেন। ওকে, আমি একটা জায়গায় ইনভেস্ট করব এবং সেখান থেকে আমার কেউ লস করার জন্য বিজনেস করে না, আমি প্রডিউসারদের অবশ্যই দোষ দিব না। আমাদের দেশে কতগুলো সিঙ্গেল স্ক্রিন ছিল, এখন কয়টা এসে নেমে গেছে, মাল্টিপ্লেক্স অনেকগুলো হয়েছে আমাদের। এখন সব জায়গাতে এখন মানে ধরেন কথার কথা, নওগাঁতে তো মাল্টিপ্লেক্স নাই, কিংবা সাতক্ষীরাতে তো মাল্টিপ্লেক্স নাই। সিঙ্গেল স্ক্রিন যদি 3টা থেকে থাকে, এখন হয়তো বা একটা আছে। জাস্ট কথার কথা, সবার টার্গেট থাকে 2 ঈদকে টার্গেট করে ফিল্ম বানায়। তাহলে আমি ধরলাম 1 মাস 2 মাস, তাহলে বাকি 10 মাস ওই যে হল মালিকগুলো কী করবে? একটা মিনিমাম তার ইলেকট্রিসিটি বিল আসে, রাইট? তার 5 জন কর্মচারী আছে, তাদের একটা বেতন আসে। আমি যদি হলে ফিল্ম না থাকে, ছবি যদি চালানোর মতো না থাকে, তাহলে তাদের ইনকামটা কোথা থেকে হবে, সেই টাকাটা কোথা থেকে দিবে? তারাও তখন বসে থাকে যে ঈদের সময় সবচাইতে বড় বাজেটের ছবি যেটা আছে ওইটা আমি আনবো, ওটা এনে আমি একটু এক্সট্রা ইনকাম করবো যেন আমি আগামী কয়েক মাস চলতে পারি। সিনেমা আমরা বানাবো না, দিব না, আবার ঈদে রিলিজ করলেও দোষ, আবার ওদিকে হল মালিকদের আমি বলবো, তো হল মালিকরা কী করবে? আমার মনে হয়েছে যে না, আমরা আসলে ঈদ কেন্দ্রিক না হয়ে আমি আসলে ঈদের পরে কোনো একটা সময় দিয়ে একটা ব্ল্যাঙ্ক টাইমে দিতে চাই। ঠিক আছে, রিল্যাক্স, কম্পিটিশনে করতে আসিনি ভাই, আমি দেখাতে আসছি, সুন্দর ইউনিক গল্প দেখাতে আসছি, কাউকে জোর করে টেনে আনবো না। যদি ভালো লাগে একজন আর একজনকে বলবে, সে এসে দেখবে। তো কথা হচ্ছে যে ওই ইনভেস্টের আগে অবশ্যই একজন ইনভেস্টার চিন্তা করে যে আমি এখান থেকে আমার টাকাটা উঠায় আনতে পারবো কিনা। তা আমার ধরেন সেই রকম চিন্তা আমারও অবশ্যই আছে। তো আমি যেহেতু শিশুদের নিয়ে কাজ করি, আমার অনেক বছর ধরে আমি শিশু পণ্য নিয়ে কাজ করি, যারা জানে আর কি, আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তারা বলতে পারবে। একজন মিডিয়া পার্সন, শিশুদের নিয়ে কাজ করি, চরম আগ্রহ মিডিয়ার প্রতি, ফিল্ম বানানোর ইচ্ছা। তো আমি পুরোটা না, আমি আসলে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখিনি, আমার আবেগ জড়িত, ইচ্ছা, ভালোবাসা সব কিছু মিলে। তো সব কিছুর আসলে ওই ওয়েট করা যাবে না, ওজন নেওয়া যাবে না। তাই জন্য আমার ব্যাপারটা কমপ্লিটলি ভিন্ন, যে আমার এখানে আসলে আবেগ জড়িত। আপনার আবেগের প্রতি আমাদেরও শ্রদ্ধা রয়েছে এবং আমরা চাই ভবিষ্যতে আপনি শিশুতোষ চলচ্চিত্র কিংবা শিশুদেরকে নিয়ে আরও বেশি বেশি কাজ করেন। এই কি বলে আগ্রহটা আমি করতে চাই। গুপ্তধনের খোঁজে এই চলচ্চিত্রটা বাচ্চাদেরকে নিয়ে কাজ করলেন, যে আমি দেখলাম যে সবাই খুব বেশি বয়সী না, অল্প অল্প বছর, খুব কম। হ্যাঁ, তো এদিকে নিয়ে কাজ করতে গিয়ে কোনো এক্সপিরিয়েন্স মজার বা কেমন? মজার এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে কি, দেখেন এরা কিন্তু প্রফেশনাল অ্যাক্টিং কি এটাই কিন্তু বোঝা, আপনি এদের সবাইকে দেখেছেন। হ্যাঁ হ্যাঁ, এই বয়সটাই ওদের হয়নি, ওরা ঠিকমতো এখন মানে নিজের স্কুলের ছড়াটাও দু একজন আছে ঠিকমতো বলতে পারে না। ঠিক আছে, তো আমাদের মনে হয়েছে যে আমরা ফিল্মটাকে পুরো রিয়েলিস্টিক টোনটা নিব, আমরা এদেরকে দিয়ে ডাবিং করাবো না। কারণ আমি জঙ্গলের ভিতরেও দৌড়ে যে ডাবিংটা করতে মানে যে ডায়লগটাও দিবে, এই ডায়লগটা কিন্তু ও স্টুডিওতে ডাবিংয়ে দিতে পারবে না। তখন আমি আর আমার ডিরেক্টর মিলে ডিসিশন নিয়ে যে আমরা রিয়েলিস্টিক কিছু একটা করব। এই রিয়েলিস্টিক করতে গেলে আমাদেরকে অনেক দৌড়াদৌড়ি, টিজারে দেখেছেন অনেক দৌড়াদৌড়ি আছে, গর্তে পড়ে যাওয়া, গাছে ওঠা, বিভিন্ন রকমের সিন। আমাদের ওদের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল মানে সাউন্ড ডিভাইস ইউজ করতে হয়েছে রিয়েল টাইম সাউন্ডটাকে নেওয়ার জন্য। আর টোটালটা ডিপেন্ড করে বাচ্চা তো ওদের মুডের উপরে। ঠিক আছে, ধরুন 4 নম্বর সিন হয়েছে, 6 নম্বর সিন হয়েছে, এবার 5 নম্বরটা মাঝখানে নেওয়া হবে অন্য অ্যাঙ্গেল থেকে। আমার ভালো লাগতেছে না, আমি এখন শ্যুট করবো না, আমি এখন ঘুমাবো। আচ্ছা, এখন কিন্তু বকাও দেওয়া যাবে না। ঠিক আছে, বাচ্চা মানুষ, ঠিক আছে, ওই মুডের কারণে মনে করেন সব অফ। ঠিক আছে, ও ঘুমাবে, ঘুম থেকে উঠে 11টার সময় বলতেছে হ্যাঁ এবার আমি শ্যুট করবো। এখন শ্যুটটা ছিল আগে ডে লাইটে, এখন রাত বাজে 11টা। ওই কারণে সিন পুরো চেঞ্জ করে ফেলে ওইটাকে রাতের শটে নিয়ে আসা হয়েছে। ওদের মুডের উপর আমাদেরকে করতে হয়েছে। একটা বড় মানুষকে বকা দেওয়া যায়, একটা ছোট যদি একবার বকা খেয়ে ধরে মেন্টালি যদি ওখান থেকে বের হয়ে যায়, ওকে আমি আর সেই মানে ফিলে আনানো যাবে না। ওদেরকে মজার মধ্যে রাখতে হয়েছে,
মজা আনন্দ দৌড় ঝাঁপ গান, ঠিক আছে, যেইভাবে করে করা যায়। কারণ এদেরকে আপনি দেখেছেন যে এদেরকে আসলে সম্ভব না এদেরকে বলে আপনি কঠিন করে কিছু করবেন। প্রতিটা মুহূর্তই আসলে মানে এক একটা বলবো কি সিনেমা, ওদের সাথে কাটানোর সময়গুলা তো বলে শেষ করা যাবে না। মানে বিহাইন্ড দ্য সিন দিয়ে মানে একটা সিনেমা হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমাদের সিনেমার 4 গুণ বড় হয়েছে আমাদের বিহাইন্ড দ্য সিনের ফুটেজ। আচ্ছা, আমরা আশা করি যে সিনেমা মুক্তির পর বিহাইন্ড দ্য সিন আমরা দেখতে পাবো। আমরা বিহাইন্ড দ্য সিন আমরা ছাড়বো, এটা আমাদের একটা আলাদা প্ল্যান আছে। আচ্ছা, আর এমনি যে শিশুতোষ সিনেমা নিয়ে কাজ করছেন, প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে মানুষ শিক্ষামূলক কিছু দেখুক, ভালো কিছু দেখুক, ভালো কিছু শিখুক। মানে আমরা যারা একটা সময় শুনেছি যে সিনেমা হলে যাওয়া যাবে না, ভালো কিছু হয় না, ভালো কিছু দেখা যায় না, ঠিক আছে, সেই বাবা মারাই যেন তাদের ভিউটা চেঞ্জ করেন যে না, এরকম ছবি হলে দেখতে যেতে চাই। এবং আরও অনেকে আসুক, কারণ প্রডিউসার আসবে, ডিরেক্টররা ইচ্ছা প্রকাশ করবে, তবেই তো না আমরা সারা বছরের ফিল্মগুলো পাবো, ঠিক না? সারা পৃথিবীতে দেখেন আপনি সমান তালে বড়দের জন্য সিনেমা, ছোটদের জন্য সিনেমা সবই হচ্ছে। ইভেন 3D কিংবা 2D কার্টুনগুলোতে কী পরিমাণ ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে শিশু কিশোরদের জন্য আমাদের দেশে কতটুকু ইনভেস্টমেন্ট করা হয়, ঠিক আছে? তা আমার মানে প্রত্যাশা থাকবে, হুইসেল ব্লোয়িং তো কারো করতেই হয়, করুক না, পথ কেউ কেউ দেখাবে, পথ সবাই চলবে, ওই রকম যে আশা করি এরকমভাবে আরও কেউ কেউ আসবেন, তারা বানাবেন, শিশু কিশোরদের নিয়ে বানাবেন, বাবা মারা আনন্দ নিয়ে দেখতে যাবেন এবং তারা শিক্ষণীয় কিছু পাবেন এবং যেটা আসলে আমাদের জন্য গর্বের হয়ে থাকবে। অনেক আড্ডা দিয়েছি, কথা বলেছি, সময় চলে যাচ্ছে। ব্যবসায় একটা ব্যাপার থাকে, চ্যালেঞ্জ নেওয়া মনে হয় না? কারণ ব্যবসা করতে গেলে লাভও থাকে, লসও থাকে, এটা মাথায় নিয়েই ব্যবসা করতে হয়। আপনি চ্যালেঞ্জ নিতে কেমন পছন্দ করেন? কারণ আমি পরে আপনাকে একটা চ্যালেঞ্জে ফেলতে চাই। চ্যালেঞ্জ নিতে বলতে কি, মানে জীবনে চলার পথে আমি সাইকেল চালিয়ে যাচ্ছি, ঠিক আছে, এখন আমার রাস্তাটা একটু উঁচা, এই উঁচা জায়গায় আমাকে চ্যালেঞ্জ নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, আমাকে একটু জোরে চালিয়ে এই জায়গাটা নিতে হবে। তো পরিস্থিতির কারণে যতটুকু চ্যালেঞ্জ আসে ওইটুকু আসলে মানে প্রাকৃতিক কারণেই আসে এবং সেই চ্যালেঞ্জটুকু নিতেই হয়। এখন আমি আপনাকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চাই আর কি। চেষ্টা করি কি চ্যালেঞ্জ আপনি আমাকে খুব দেন। বেশি কঠিন না, আই থিঙ্ক আপনি পারবেন। ধরুন এই যে তোমায় ছেড়ে বহু দূরে যাবো কোথায়, খুব জনপ্রিয় একটা গান, সেই গানের মডেল ছিলেন। একটু আগে আমি আবিষ্কার করলাম আপনি ভালো গিটার বাজাতেন, এখনও বাজান আই থিঙ্ক সো যারা গিটার বাজায় তাদের কণ্ঠে একটু হলে সুর থাকে, তো আমি আপনার কণ্ঠে একটু এই গানটা বা যে কোনো একটা গান একটু শুনতে যাচ্ছিলাম ঈদের সময়টায়। আই থিঙ্ক দর্শকরা একটু উপভোগ করবে বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু তার আগে দর্শক আপনাদের একটা কথা আমি বলতে চাই। আপনারা কি জানেন যে আমাদের হোস্ট তিনি কিন্তু জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়া একজন সিঙ্গার? এটা আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, এটা কখনো সে রিভিল করেছে কিনা। যাই হোক, আমার কিন্তু চ্যালেঞ্জটা উল্টা তাকে দেওয়ার দরকার ছিল যে ভাই আমি তো মডেল ছিলাম ওই গানের মধ্যে, যে আমি দরকার হলে একটু শুনি, আপনি অ্যাজ এ সিঙ্গার একটু গান গিয়ে শোনান। যাই হোক, কোনো ব্যাপার না, ধন্যবাদ এই চ্যালেঞ্জ দেওয়ার জন্য। যদিও আমি সিঙ্গার না, তবে ঈদ উপলক্ষে দর্শকদের জন্য আমি 2 লাইন গিয়ে শোনাতে পারি। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এক জীবনে এত প্রেম পাবো কোথায়, প্রেম পেয়েছেন? প্রেম তো প্রতি মুহূর্তে, এই মুহূর্তে আপনার সাথে বসে প্রেম করছে এই প্রোগ্রামের জন্য। দর্শকদের প্রেম মানুষের, সঙ্গে। হ্যাঁ অবশ্যই দর্শকদের, প্রেম ছাড়া লাইফ কোথায়? প্রতিটা কাজের মধ্যে যখন আমি প্রেম না, আপনি দেখেন আমাদের যে ফিক্স করা টাইম ছিল, টাইমটা এক্সটেন্ড করে গেছি না আমরা, আনলিমিটেড অনেক টাইম চলে গেছে, চলে আমি গেছে কিন্তু না? কথা বলছি আর মানে মনে মনে কাউন্ট করছি যে এখানে আসলে প্রেম কত মিনিট আছে গিয়েছে। বিধায়, প্রেম আছে বিধায় এটা কিন্তু আমরা ঘড়ির দিকে তাকাতে পারছি না। সো কাজে যদি আপনি প্রেম না পান পৃথিবীতে, কিংবা আপনার যদি লাইফে প্রেম না থাকে, আপনি কিছু করতে পারবেন না। কিন্তু এই যে এই গানটার পরে আপনি কতগুলো প্রেমের অফার পেয়েছেন, এটা তো বলতে পারেন, একটু প্রাইভেসি রেখেই বলেন, সমস্যা না না, প্রেমের অফার পাওয়ার ব্যাপারটা হচ্ছে কি, মানুষ পছন্দ করে কিংবা তাদের জায়গা থেকে দেখে, ইটস গুড, মানে ঠিক আছে, ইটস গুড, মানুষ পছন্দ করে। শুধু আমি একটা জিনিস কি জানেন, সবাই শুধু যে প্রেম নারী এই জিনিসটাকে টানে, সমান পরিমাণ কিন্তু পুরুষদের কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি। পুরুষ নারী মানে আপামর, মানে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে অনেক বয়স্ক মানুষ, মানে পুরুষ নারী থেকে শুরু করে একদম ছোট বাচ্চারা পর্যন্ত সব জায়গা থেকে ভালোবাসা পেয়েছি। সো স্পেশালি শুধু নারীদের ভালোবাসাটা কাউন্ট করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটা তো সত্য যে আপনি এই গানের পরে অনেক প্রেমে অফার পেয়েছেন, এটা মজার ছবি হলে এটা ট্রু এবং এটা বাধ্য। আপনি যদি বলেন যে না, বলেন যে না আমি পাইনি, তাহলে আমি বলবো না, ট্রু, পেয়েছি মানে অবশ্যই ভালো। হ্যাঁ, কারণ মানুষ গানটার প্রেমে পড়েছে, অন্তু করিমের প্রেমে পড়েছে, সেখানে যে একটা যে মডেল ছিল, আমি নামটা ভুলে গেছি, শায়না আমিন, হ্যাঁ তার প্রেমেও পড়েছে, সবার প্রেমে পড়েছে।
হচ্ছে, কারণ গানটা এখনো মানুষের মাথায় বুঁদ হয়ে আছে আর কি। সবার প্রেমের প্রতি, সবার ভালোবাসার প্রতি, সবার শ্রদ্ধার প্রতি আমার সেলুট। আমরা অনেক আড্ডা দিয়ে ফেলেছি অন্তু ভাই, শেষমেশ বলতে চাই যে ধরুন আপনি তো অনেক কাজের মধ্যে থাকেন, ব্যস্ততা যাচ্ছে, তারপরে একটা প্রশ্ন রয়ে গেছে, আপনি অনেকদিন মনে হয় একটু পর্দা থেকে কি দূরে আছেন নাকি, স্ক্রিন থেকে? আমি স্ক্রিন থেকে কমপ্লিটলি দূরে আছি। কেন? এই প্রশ্নটা আমার মাথায় ছিল, হঠাৎ এখন আসলো যে আচ্ছা, কেন আপনি স্ক্রিন থেকে দূরে? স্ক্রিন থেকে দূরে থাকার কারণটা হচ্ছে যে আমি বলেছিলাম না যে আমি আসলে মানে ভালো কিছু করতে চাই, মানুষকে ভালো কিছু দেখাতে চাই। ঠিক আছে, যে ধরেন একটা নাটক দেখছি অথবা সিনেমা দেখছি, উনি এইভাবে করেছেন, ডিরেক্টর তো আসলে তার মানে আউটপুটটা দিবেন। বাংলাদেশে কি হয়, ডিরেক্টরকেই প্রডিউসার খুঁজতে হয়, ডিরেক্টরকেই সব কাজ করতে হয়, এমন ডিরেক্টরকে সেটেরও কাজ করতে হয়। বাট আমার টার্গেটটা ছিল এরকম যে আমি আমার স্টোরি দিব, আমি সব কিছু রেডি রাখবো, আমি ডিরেক্টরকে হায়ার করব কাজ করার জন্য, তোমার কি লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিব, তুমি শুধু আমার সুন্দর করে ফুটেজ নামায় দাও। এইভাবে করে আমি কাজ করতে চাই। তখন মনে হয়েছে যখন আমি ক্যামেরার সামনে থাকবো আর পেছনেই কাজ করতে যাব, আমার ভিতর একটা লোভ কাজ করবে যে এই ভালো স্ক্রিপ্টটা আমিই করি। তা আসলে ওই সব ধরনের লোভ থেকে যেন বের হয়ে থাকতে পারি আর মন দিয়ে যেন পেছনে কাজ করতে পারি, এই জন্য আসলে আমি কমপ্লিটলি অ্যাক্টিং অ্যান্ড মডেলিং ছেড়ে দিয়েছেন। তার মানে কি আপনাকে আমরা ভবিষ্যতে কখনো ক্যামেরার সামনে কখনোই পাবো না, কখনোই না। মিস করেন না আপনি ক্যামেরার খুবই সামনে মিস করি, কাজগুলো? খুবই মিস করি। আমার লাইফের যদি মানে এমন বলেন যে আমার লাইফের মানে সবচেয়ে আগ্রহের জায়গা, পছন্দের জায়গা, ভালোবাসার জায়গা, যে জায়গার জন্য আমি আসলে নিজেকে মানে আমি ক্যামেরা অন হওয়া মানে আমি নিজেকে হারাই ফেলতাম, আমি মানে ওই ক্যারেক্টারে ঢুকে যেতাম, তা ডেফিনেটলি আমি সেই জায়গাকে খুব মিস করি। আমি খুব আমার খুব পছন্দের জায়গাকে আমি আসলে মানে স্যাক্রিফাইস করে আমি এই কাজগুলো করছি। আমি আর কখনোই দাঁড়াবো না। আমি একবার না, আমি শতবার আমি বিভিন্ন ক্যামেরার সামনে বলেছি। 2019 এর দিকে, শেষের দিকে আমি লাস্ট আমি আসলে আমার অভিনয় ছেড়ে দিয়েছি। তারপর থেকে আর করিনি, আর কখনো করবো না। মানে হচ্ছে ক্যামেরার সামনে থেকে সরে গেছেন, কিন্তু ক্যামেরার পেছন থেকে আপনি এখন এক্স্যাক্টলি, কাজ করছেন। মানে অ্যাক্টর অ্যান্ড মডেল হিসেবে এই মুহূর্তে তো ক্যামেরার সামনে সেখান আছি। থেকে অবসরে আছেন। হ্যাঁ, ওইখান থেকে আমি পুরো অবসর নিয়েছি। আচ্ছা, শেষ প্রশ্ন প্লিজ। সামনে বিশ্বকাপ ফুটবল, জি। সো বিশ্বকাপ ফুটবল আসলে তো আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনা দুই ভাগ হয়ে যায়। খুব দুই ভাগ হয়ে যায়, যুদ্ধ লেগে যায়। আপনি কোন এই যুদ্ধে কোন পক্ষে? আচ্ছা, এই যুদ্ধের ব্যাপারটা হচ্ছে যে আমার ছোটবেলার 3টা সুপার হিরো আছে। আচ্ছা। মানে ছোটবেলায় যে আছে না যে ফ্যান্টাসি স্কুলের লাইফের, এবং 3 জনের নামই এম দিয়ে। আচ্ছা, এম। হ্যাঁ, এক হচ্ছে মাইকেল জ্যাকসন, ম্যারাডোনা অ্যান্ড ম্যাকগাইভার। আচ্ছা, ঠিক আছে, তো ওই 3 জনকেই আসলে, কারণ ওই সময়টায় মানে ভালো লাগতো ওই সময়টা আসলে, মানে যখন আর্জেন্টিনা ফার্স্ট মানে বিশ্বকাপটা ওই সময় পায়, তারপর থেকে হয় না যে বাচ্চারা কি হয়, যেদিকে সব জোয়ার যাচ্ছে সব সেদিকেই যায়, তো তখন থেকে মাথার ভিতরে আর্জেন্টিনা ডেফিনেটলি। এখন মেসি, তখন তো মেসি ছিল না, ম্যারাডোনা। ম্যারাডোনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো ম্যারাডোনা, তখন থেকেই আর্জেন্টিনা সাপোর্ট করি, এখনো আর্জেন্টিনা সাপোর্ট করেই যাচ্ছি। তা আমার তো সবসময় ইচ্ছা থাকবে যে আমার সাপোর্টের দল সামনে চলে আসুক। না, তো এই যে আপনার মাথাতে যে ম্যারাডোনার কথা ভাসছিল, আর আমি তো হচ্ছে এই জেনারেশনে, দ্যাটস আমার মাথায় ভাসছিল হচ্ছে মেসির কথা। মেসির কথা, হ্যাঁ হ্যাঁ। আমি একটু আর্জেন্টিনার সাপোর্টারই আছি বলতে গেলে, কিন্তু তাহলে এই প্রশ্নটা দিয়ে শেষ করে, হ্যাঁ প্লিজ, এই প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই যে এই যে লাস্ট বার তো চ্যাম্পিয়ন, জি, সেই যে এত বছর পর আর্জেন্টিনা যখন চ্যাম্পিয়ন হলো, জি, সেই রাতটা আমি বিলিভ মি ফর দ্য ফার্স্ট টাইম এই কোশ্চেনটা কেউ করলো, আমি ওই দিন আমার এক ফ্রেন্ডের বাসায় একসাথে বসে আমরা সবাই দেখছিলাম, আমি হাউমাউ করে কেঁদেছি ভাই। বিলিভ মি, আমি জানি না আমি কেন কাঁদলাম, মানে কোথাকার এমনও না যায় যে আমি সবগুলা খেলা দেখছি, তা কিন্তু না, আমি কিন্তু সব খেলা দেখি নাই। মানে ফাইনালটা এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করলো, হাউমাউ করে কাঁদছি আমি। বিলিভ মি, মানে আমি জানি না আমার ফ্রেন্ডটা ভিডিও করে রাখছিল কিনা, কেন আমি জানি না। একটু পরে আবার চিন্তা করছি, আচ্ছা কী হলো, আমি হাউমাউ করে কাঁদলাম। হয় না যে আমার 86-এরটা অল্প অল্প, মানে খুব বেশি নাই, অল্প অল্প মনে আছে। তারপরে 90-তে ইটালিতে হলো, ইটালিয়া 90, এরপরেরগুলো সব ভালো ভাবে মনে আছে। এত বছরে তো আর আর্জেন্টিনা কাপ পায় নাই, এবং এই 36 বছরের খোটা। এক্স্যাক্টলি, এই ক্ষোভটা তো রয়ে গেছে, ঠিক না? এই ক্ষোভ থাকতে 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 মনে হয় ওই ফাইনালে সব বের হয়ে গেছে। বিশ্বকাপ চলে এসেছে, 36 বছরের খোঁচা কিন্তু ঘুচে গিয়েছে, কিন্তু যারা খোঁচা দিত কিন্তু তারা কিন্তু 24 বছরের খরায় আছে। হ্যাঁ, এবার কিন্তু মারাত্মক একটা অবস্থা, মারাত্মক একটা অবস্থা দাঁড়াবে। সো এই এখন এবারে বিশ্বকাপে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা তো সবসময় থাকে যে আমি আর্জেন্টিনা। যাকে সাপোর্ট করি সে আসুক, আর্জেন্টিনা আসুক। আর্জেন্টিনা। ঠিক আছে অন্তু ভাই, অনেক আড্ডা দিয়েছি। শেষমেশ বলতে চাই যে কিছু মানুষ আপনাকে ভালোবাসে, পছন্দ করে, আপনার গানের মডেলিং দেখে আপনাকে ভালোবেসে ফেলেছে, এখনো ভালোবাসে, তাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে সুন্দর করে বলে দিন। আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন, যারা আমার কাজগুলোকে গ্রহণ করেছেন, যারা আমার কাজগুলোকে গ্রহণ করে আমাকে একটা
দারুণ সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজগুলো করতে পারি, আপনাদের মনের মতো কাজগুলো করতে পারি। হয়তোবা ক্যামেরার সামনে থেকে করতে পারবো না, পেছন থেকে আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদ মোবারক। আপনাকেও ঈদ মুবারক। একই সঙ্গে গুপ্তধনের খোঁজে ছবিটা তো আপকামিং, সেটার জন্য শুভকামনা রইল। দর্শকদেরকে বলবো যে শিশুতোষ চলচ্চিত্র আসলে আমাদের দেশে খুব একটা নির্মিত হয় না। চলচ্চিত্রটি আসছে, মুক্তি পাবে, সবাই হলে আসবেন এবং সিনেমাটি দেখবেন। এক্স্যাক্টলি। ভালো কাটুক আপনার ঈদ। জি। আর দর্শকদেরকে বলতে চাই, দর্শক যে যেখানে থাকবেন ভালো থাকবেন, ঈদটা নিরাপদে কাটাবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।